দর্শক স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টকশো ভিন্ন মাত্রায়। জামাতে ইসলামী বলেছে নভেম্বরেই গণভোট হতে হবে। অপরদিকে বিএনপির দাবি জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট হতে পারে। এই তাড়াহুড়ো কেন? এই বিষয়ে মামুনুল হক খেলাফতে মজলিসের আমির তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য যেন তাড়াহুড়ো না করে। এই যে মত দ্বিমত এবং অনৈক্য যে দেখা দিয়েছে, এটি শেষ গন্তব্য কোথায় সেটি জানবার এবং বুঝবার চেষ্টা করব। আজ অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, রাজনৈতিক বিশ্লেষক এবং চেয়ারম্যান জনতার দল শামীম কামাল। স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে আরও আছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। ফিরোজ ভাই, স্বাগতম আপনাকে। ধন্যবাদ। আমরা প্রথমে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অস্থিরতা বা যে কার্যক্রম নির্বাচন সামনে করে, এটিকে আপনি কিভাবে দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মোহনা টেলিভিশনকে, ধন্যবাদ আজকের সহ আলোচক। আমরা একটা অস্থিরতার ভিত্তিতে যাচ্ছি। ইনফ্যাক্ট জাতি হিসাবে আমরা আগাগোড়াই অস্থির। তো কিছুদিন পর পর একটা করে বড় ধরনের অভ্যুত্থান, বিপ্লব, আন্দোলন হয়। অনেক মানুষের জানমালের ক্ষতি, পঙ্গুত্ব। এরপরে আমরা নতুন আশায় বুক বাঁধি যে একটা নতুন কিছু হবে, ভালো কিছু হবে। কিন্তু আবার ঘুরে ফিরে সেই একই চক্রে ফিরে আসে, সেই দুষ্ট চক্রের মতো। খেয়াল করে দেখুন যে স্বাধীনতা পরবর্তীতে 10-12 বছর পর পর এরকম একটা করে বড় ধরনের আন্দোলন হয়। তা সেটা হচ্ছে এরকম, যদি আমরা ধরি স্বাধীনতা প্রায় 75-এ একটা টার্মোয়েল গেল, আবার সে ধরেন 90-তে এর সাথে পতন হলো। তখন আমরা একটা মোটামুটি গণতান্ত্রিক ধারায় ফিরতে চেষ্টা করলাম। আবার 2006 পরে আবার 2024, এই 10-12 বছর গ্যাপ। তো ব্যাপারটা হচ্ছে যে গণতন্ত্র সংজ্ঞা অনুযায়ী যেটা বলে, আব্রাহাম লিঙ্কনের যদি আমরা এটা ধরি, তাহলে আমাদের এটা গণতন্ত্র নয়, এটা হচ্ছে ছদ্ম গণতন্ত্র। ছদ্ম গণতন্ত্রের সংজ্ঞা কি? ছদ্ম গণতন্ত্র হচ্ছে সেটা যে সরকার বলবে গণতন্ত্র আছে, কিন্তু প্রকৃতপক্ষে কারো সাধারণ নাগরিকের কোনো সাংবিধানিক অধিকার সহ ন্যূনতম মানবাধিকার বিষয়গুলি নিশ্চিত থাকে না। এটাই ছদ্ম গণতন্ত্র। উদাহরণ, মিয়ানমারে গণতন্ত্র আছে। উগান্ডা, সারা বছর ওখানে গণতন্ত্র আছে, কিন্তু এক দল যা চাইবে সেটাই হবে বা তারাই ক্ষমতায় থাকবে। সো আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের এই রাজনৈতিক অবস্থাটা হচ্ছে বানরের তৈলাক্ত বাঁশের মতো। একবার ওঠে, একবার নামে, একবার ওঠে এবং নামে। তাহলে যদি গণতন্ত্র বা রাজনীতিটা তৈলাক্ত বাঁশ হয়, তাহলে এখানে যারা খেলোয়াড় তারা হচ্ছে বানর। তো এই করতে করতে আমরা শেষ পর্যন্ত দেখলাম যে একেবারে গ্র্যান্ড জুরিতে আবার শূন্যের কোঠায় এসে পৌঁছালাম। তো সেখান থেকে আবার নতুন করে আশায় বুক বাঁধা শুরু হলো যে নতুন এবার একটা ভিন্ন মাত্রা যোগ হলো। জেনজি বা নবীনদের নেতৃত্বে, শ্রেণীকক্ষের নেতৃত্বে এবার বিপ্লব হয়েছে। কিন্তু এটাতে একটা বিপ্লবের পরে যদি একটা বৈপ্লবিক সরকার আসে, তখন কিন্তু অনেক কিছু আশা করা যায়। কিন্তু আমাদের না হলো বৈপ্লবিক, না হলো সাংবিধানিক সরকার, আমাদের হলো বৈপ্লবিক সরকার। আচ্ছা, এটা সংবিধানের 106 ধারা অনুযায়ী বললো যে ঠিক আছে, এই পরিস্থিতিতে এরকম একটা অ্যাডহক অ্যারেঞ্জমেন্টে সরকার হোক। এবং তো আপনি খেয়াল করে দেখুন যে সেই শুরু হলো যে 5ই অগাস্ট থেকে শুরু করে 5 থেকে 8ই অগাস্ট, এই 3টা দিন মনে হয় মোটামুটি একটু শান্ত ছিল। এই জন্য যে ঠিক আছে, অন্তর্বর্তীকালীন সরকার বাইরে থেকে আসছেন, উনি এসে টেক ওভার করবেন। তারপরে এই কদিন কিন্তু ঝামেলা হয়নি। আমরা হিসাব করে দেখলাম যে বাংলাদেশের যে কয়দিন সরকার ছিল না, সেই কয়দিনে বাংলাদেশ ভালো চলেছে। যেমন স্বাধীনতার পরে শেখ মুজিব আসা পর্যন্ত 10ই জানুয়ারি পর্যন্ত, 16 ডিসেম্বর থেকে 10ই জানুয়ারি, ওই সময় 24 দিন। তারপরে 1975 সালের 3 নভেম্বর থেকে 7 নভেম্বর, এখানে হলো গিয়ে 4 দিন, আর এইবার হলো 3 দিন। এই সব মিলে 30-31 দিন বাংলাদেশ খুব ভালো চলেছে, বিকজ তখন কোনো সরকার ছিল না। তো দেখুন আপনার ওই 5ই অগাস্ট 8ই অগাস্ট থেকে যে শুরু হলো আন্দোলন, অদ্যাবধি এখনও আন্দোলন চলছে, শিক্ষকদের আন্দোলন চলছে, প্রাইমারি শিক্ষক। তো সব কিছু মিলে এই অস্থিরতার ভিতর দিয়েই যাচ্ছে। আমি কোনো সম্ভাবনা দেখি না। অনেক কিছু আশা আমরা করেছিলাম, কিন্তু কোনোভাবেই যে একটা যে সুষ্ঠু ব্যবস্থা। তো এখন এই সরকারের যে 3টা বড় ছিল, এজেন্ডা ছিল, সেটাকে যদি বলি, প্রথম 1 হচ্ছে গিয়া সংস্কার, 2 হলো বিচার, 3 হলো নির্বাচন।
এখন বিচার তো অনেক লম্বা চলমান প্রক্রিয়া, অনেক লম্বা প্রক্রিয়া, এটা অনেক দীর্ঘ সময় লাগবে এবং শেখ হাসিনার মতো যারা অপরাধী হবেন তাদেরকে নিয়ে এসে তাদের সমস্ত বিচার সম্পন্ন করা এটা একটা দীর্ঘমেয়াদী বিষয়। সুতরাং এটা মোটামুটি টোকেন দুই একটা সিম্বলিক বিচার হয়তো বা করে শেষ করা যেতে পারে। সংস্কারের ব্যাপারটা একেবারে ঘোরতর মানে মানে হতাশার ভিতর দিয়ে ঠেলে দিয়ে গেল আমাদের। এই যে জাতীয় ঐকমত্য যে কমিশন 9 মাস ধরে এত টাকা খরচ করে, এত গল্প, এত কিছু বলে, এত আশার সৃষ্টি বাবল তৈরি করে শেষ পর্যন্ত যে রিকমেন্ডেশন সুপারিশগুলো করেছেন সেটা ঐক্যর থেকে অনৈক্য বেড়েছে এবং সর্বশেষ হলো গিয়ে এক চিলতে আসা হলো নির্বাচন। এই নির্বাচনটাও ভালো হতো যদি আপনার রাজনৈতিক দলগুলি সহনশীলতা দেখাতে পারত। কিন্তু এখন যে রাজনৈতিক দল আছে একটার সাথে একটার কোনো জাস্ট পরস্পর বিরোধী অবস্থান, এমনকি স্ববিরোধী অবস্থান, সব কিছু মিলে একটা প্রচণ্ড অস্থিরতার বিরুদ্ধে যাচ্ছে। তারপরে যে কোনোভাবে হোক ছেড়ে দেমাকে দেবাচে টাইপ একটা নির্বাচন করে যদি এই সরকার কোনো রকম রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য তো আমরা দেখছি, আমরা আলোচনাও করছি, কিন্তু যদি বলি ফেব্রুয়ারি কিন্তু খুব বেশি দূরে নয়। এই ফেব্রুয়ারি সামনে করে যে 2 মাস 2.5 মাস বাকি আছে, সরকারের তৎপরতা বা নির্বাচন কমিশনের তৎপরতা মানে সঠিকভাবে যথাযথভাবে হচ্ছে কিনা আপনার কি মনে হয়? না, এখন এই নির্বাচন সত্যি কথা এরকম উদ্যোগের বিষয়, মাত্র 100 দিন বাকি আছে, রাইট? 100 দিনেরও কম নির্বাচন বাকি। এর মধ্যে রাজনৈতিক দলগুলির দাবির দিকে তাকান। এখন কেউ চাচ্ছে এর মধ্যে গণভোট হতে হবে, এর মধ্যে এটা কি সম্ভব? এটা কি ছেলের হাতের মোয়া যে আজকে চাইলেও আর কালকে দিয়ে দেওয়া সম্ভব? অসম্ভব একটা বিষয়। এবং গণভোট তো একটা বিশাল একটা হিউজ খরচের বিষয়, একটা প্রক্রিয়ার বিষয়। এবং এই যে গণভোট হবে কিসের উপরে? 84টা বিষয়ের মধ্যে 36টা সাংবিধানিক বিষয়, যেখানে অনেকগুলোতে নোট অফ ডিসেন্ট আছে। এবং এই যে আমাদের সাধারণ মানুষ যারা এগুলো কিছুই বোঝে না। এটা তো 77 সালের হ্যাঁ ভোট না ভোট না, জিয়াউর রহমানের ছবি থাকলো এটা হ্যাঁ দিল, আর বাকি এই যে 84টা বিষয় প্রত্যেকটাকে বোঝাতে হবে, প্রত্যেকটার ব্যাপারে আপনার মতামত নিতে হবে। এটা কি চারটিখানি কথা? অসম্ভব একটা, একেবারে জগদ্দল পাথরের মতো। এটা সরকার চাইলে অ্যাওয়ারনেস করতে পারতো কিনা? সরকার আমরা নানাভাবে সরকারের এখানে খুবই শক্তিশালী অবস্থানে যাওয়া উচিত ছিল। আমরা খুবই অবাক হলাম, গত সপ্তাহে পর্যন্ত বললো যে রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমতে আসতে না পারে তাহলে আমরা একটা সিদ্ধান্ত দেব। 9 মাস তো দেখলেনি, আরও যদি 9 বছর অপেক্ষা করেন এই জাতি কোনোদিন ঐক্যবদ্ধ হবে না। এই জাতির ঐক্যবদ্ধ হওয়ার ইতিহাস নাই। 3000-4000 বছর। আজকে বিবিসি বাংলা একটি সংবাদ প্রকাশ করেছে যে অন্তরালে একটি মানে নেগোসিয়েশন চলছে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এই ঐকমত্য নিয়ে আর কি। এটা আপনার কি মনে হয় ফলপ্রসূ হবে? অন্তরালে বলি অথবা আড়ালে আবদালে বলি বা প্রকাশ্যে বলি, এরকম একটা রসায়নের কাজ হচ্ছে যে কিছু না কিছু চেষ্টা তো করবে। আমরা দেখতে পেলাম যে বিএনপির কাছে প্রস্তাব পাঠিয়েছে জামাত, বিএনপি হয়তো প্রত্যাখ্যান করেছে। সরকার বারবার ইঙ্গিত দিচ্ছে, মানে চাহিবা মাত্র যমুনাতে প্রবেশ করে বড় 3টি দল এবং অনিবন্ধিত এনসিপি গিয়ে ঘন্টার পর ঘন্টা মিটিং করছে, বাট কোনোভাবেই তারা সাধারণ জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না, বিকজ তাদের পরস্পর বিরোধী এজেন্ডা রয়েছে। তবে একটা জায়গায় আশার আছে, সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী প্রধান এবং নির্বাচন কমিশন, এই 3টা প্রতিষ্ঠান কিন্তু নির্বাচনের পক্ষে। সুতরাং এই একটা জায়গায় আমরা আশা করতে পারি যেন তেনভাবে হোক একটা হয়তো নির্বাচন হয়ে যেতে পারে। ধন্যবাদ আপনাকে। বশির ফিরোজ, যেমনটি বলছিলাম যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো তাড়াহুড়ো দেখতে পাচ্ছেন কিনা আপনি? ধন্যবাদ এই মোহনা টেলিভিশনের দর্শক শ্রোতাদেরকে এবং ভিন্ন মাত্রা যারা দেখছেন তাদেরকে, আপনাকে এবং আমার সহ আলোচক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল সাহেব। মানে বেশ ভালোভাবেই বলছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে তাড়াহুড়া নাই। 15 মাস তো অতিবাহিত হয়েছে। ইতিপূর্বে এই অভ্যুত্থান হয় নাই, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তো 3 মাসের মধ্যেই নির্বাচনী যে কার্যক্রম সেটা সম্পন্ন করেছে। এটা নির্ভর করে হলো যে পলিটিক্যাল উইলের উপর, সরকার প্রধানত সরকারের সদিচ্ছার উপর নির্ভর করে একটা সুষ্ঠু নির্বাচন হবে কিনা গ্রহণযোগ্য, প্রধানত। তারপরে আছে নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাজনৈতিক দলগুলো যারা স্টেক হোল্ডার, যারা নির্বাচনে অংশগ্রহণ করে। সেই দিক বিবেচনায় রাজনৈতিক দলগুলো মোটেও তাড়াহুড়া করে নাই। যথেষ্ট সময় এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছে, যে 15 মাস আরও 100 দিন ধরেন 3 মাস, মানে 18 মাস সময় তারা পেয়েছে। তার মানে 1.5 বছর
এটা যথেষ্ট সময়। এই সময়ের মধ্যেও যদি তারা নির্বাচনী প্রস্তুতি, আয়োজন এবং এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেটা স্বাভাবিক জনজীবনের যে নিরাপত্তা, জানমালের নিরাপত্তা, সেগুলো নিশ্চিত করে একটা নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশ, সেই পরিবেশটা নিশ্চিত করাটা খুব যথেষ্ট সময় ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সেই পরিবেশটা তৈরি করতে পারে নাই। ইতিমধ্যেই দেখেছেন যে বিএনপির প্রার্থী ঘোষণার সাথে সাথে চট্টগ্রামে প্রার্থী গুলিবিদ্ধ এবং প্রার্থীর সাথে প্রচার অভিযানে একজন মারা গেছে। এই জন্যই আশঙ্কা করা যাচ্ছে যে এই নির্বাচনে কতটা খুনাখুনি হবে। আজকেও 20 জন আহত হয়েছে বিএনপি নিজেদের। তাহলে সেই জায়গায় এসে আমরা বলতেছি যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক না থাকে, নির্বাচনের পরিবেশ না থাকে, তাহলে ভোটাররাও তো ভোট কেন্দ্রে যেতে তারা স্বস্তি পাবে না, শান্তি পাবে না, তারা আশ্বস্ত হবে না যে আমি নির্বিঘ্নে নির্বিবাদে ভোট কেন্দ্রে যাব, সুষ্ঠুভাবে আমার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে আবার আমি আমার যানটা নিয়ে ফেরত আসতে পারবো। সেই ধরনের একটা অনিশ্চয়তা কিন্তু আছে। কিন্তু তারপরেও মনে করব যে নির্বাচন ছাড়া তো কোনো পথ নাই। নির্বাচনের মাধ্যমেই তো ক্ষমতা হস্তান্তর করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে, নাকি আরেকটা অভ্যুত্থান করতে হবে এই সরকারকে মানে থেকে ক্ষমতাটা পরিবর্তন করার জন্যে। সেটা তো আর উপায় নেই যে এই মুহূর্তে আরেকটা গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আরেকটা সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরিত হবে। এর বাইরে থাকে সামরিক অভ্যুত্থান। তাই সামরিক অভ্যুত্থানেরও পরিস্থিতি নেই। জাতীয় এবং আন্তর্জাতিক সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের সামরিক অভ্যুত্থান করার মতো সেটা নেই। আর আমরাও বা দেশবাসীও চায় না যে এই মুহূর্তে সামরিক অভ্যুত্থান হোক, বা সেনাবাহিনীও, সেনাপ্রধানও তার যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে দিয়ে পরিষ্কার করেছে যে সেনাবাহিনী ক্ষমতা দখল গ্রহণ করতে আগ্রহী না। তাহলে সেই জায়গায় নির্বাচনের বাইরে কোনো পথ নাই, কাজে নির্বাচনটা হতেই হবে। সেজন্য তাড়াহুড়ার কোনো ব্যাপার না। এখন যেটা আছে, যেটা সমস্যাটা তৈরি করছে ভাই যেটা বললেন যে এই সরকারের সামনে জনগণের সামনেও এই 3টা দাবি ছিল। 3 টার্ম নির্বাচন করতে পারে না, ভোট দিতে পারে না মানুষ, কাজে ভোটাধিকারটা প্রায়র নির্বাচন হতে হবে, আমরা আমাদের ভোট দেবো, জনগণের ভোটাধিকারটা ফিরিয়ে দিতে হবে, গণতন্ত্রের পথে উত্তরণ করতে হবে। সেই জায়গায় এসে এই যে অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের কারণে যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচারটা করতে হবে। তাহলে সেই বিচার প্রক্রিয়া চলছে, সেটা একটা দীর্ঘমেয়াদী, সেই বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটা চলমান থাকবে। 3 নম্বর হলো যে সংস্কার মানে হলো যে এক স্ট্রোকে যদি আমি সমস্ত কিছুই পরিবর্তন করে ফেলতে চাই, তাহলে তার জন্য ভাই যেটা বললো যে এটা বিপ্লব লাগবে। এটা তো বিপ্লব হয় না, এটা একটা অভ্যুত্থান হয়েছে। এবং অভ্যুত্থানের আগে কিন্তু তাদের সামনে সুনির্দিষ্ট কোনো কর্মপন্থা ছিল না, কর্মসূচি ছিল না যে আমরা এই ক্ষমতার পরিবর্তন করার পরে আমরা যদি ক্ষমতায় আরোহণ করি, আমরা একটা বিপ্লবী সরকার গঠন করব, আমাদের এই করণীয় আমরা এই করব, দেশের জন্য, জনগণের জন্য, রাষ্ট্রের জন্য, আমাদের পররাষ্ট্রনীতি ইত্যাদি ইত্যাদি হবে। এগুলো কিন্তু সেইড না, সেগুলো বিব্রত করা ছিল না। তাদের এখানে যারা ক্ষমতার পরিবর্তন হবে, যেটা বললো যে সিস্টেমটা তো একই থাকলে পরে, সেটা তো মানুষ পরিবর্তন হলে চেহারার পরিবর্তনটা ঘটে, কিন্তু চরিত্রের তো পরিবর্তন ঘটবে না। কাজেই মানুষ চাইছে চরিত্রের পরিবর্তন, কিন্তু এখানে ক্ষমতার পরিবর্তন হয়েছে, চেহারার পরিবর্তন, কিন্তু চরিত্রের পরিবর্তন হয় নাই। এই যে সংস্কারের জন্য যেই আয়োজনগুলো করলো, সেই জায়গায় সংস্কারটা দেখেন কোথায় সংস্কারটা করবে। ওই যে ভাই বললো যে এখানে প্রাথমিক শিক্ষকরা আন্দোলন করলো, তাদেরকে মার দিয়েছে, শ্রমিকরা আন্দোলন করতেছে, তাদেরকে হত্যা করতেছে। শেখ হাসিনার সময় হয়েছে, এখনো এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হয়েছে। এই সরকারের সময় আন্দোলন একটু বেশি হচ্ছে কিনা, মানে একের পর এক আন্দোলন চলছে। অবশ্যই হবে, বেশি হবে। সরকার বিব্রত হওয়ার ব্যাপার নাই, সেটা হলো যথাসময়ে সেখানে ইন্টারসেপ্ট করা হয় না। যে মন্ত্রণালয় বা যে উপদেষ্টা মহোদয়রা দায়িত্বে আছেন, সেই দায়িত্বগুলো যথাসময়ে যদি তাদের সাথে ইন্টারসেপ্ট করতো এবং সেখানে আলোচনার মাধ্যমে তাদের যে নিষ্পত্তি করা, সেই নিষ্পত্তি, যেমন ধরেন প্রাথমিক শিক্ষকরা আন্দোলন করতেছে, একটা কী ধরনের ডিসক্রিমিনেশন দেখেন। সহকারী শিক্ষক, তাদের বেতন হলো 13তম গ্রেড, আর ওইখানে যে কারণিক আছে, কেরানি বা দপ্তরি, তাদের বেতন হলো 11 গ্রেড। হ্যাঁ, তো এইটা হাউ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? আমি শিক্ষকের বেতন হলো 13 গ্রেডে, আর কেরানি দপ্তরে তাদের 11 গ্রেডে। তাহলে তারা বলছে আমাদেরকে 10ম গ্রেড দাও। সেই দাবিটা যুক্তিসঙ্গতভাবে হইতে পারে। সে বলছে যে তারা এখন সরকারের দিক থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে 11 গ্রেড তাদের করবে। 11 গ্রেড করলে 831 কোটি টাকা লাগবে। এটা খুব একটা বেশি নাই। ধরেন 3.5 লক্ষের উপরে প্রাইমারি স্কুলের শিক্ষক, সেই শিক্ষকদের জন্য এই 831 কোটি টাকা, এটা খুব একটা বেশি না। আমি মনে করি যে সেটা 10ম গ্রেডে দিলেও সেটা সম্ভব, কারণ অনেক টাকা আমাদের চুরি হয়ে যাচ্ছে। এই যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি করছিল দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে, 28 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। তাহলে যেখানে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায়, আর আমরা বলি যারা মানুষ গড়ার কারিগর,
যারা প্রাথমিক যে শিক্ষক এবং বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় এগুলোর তুলনায় কিন্তু প্রাইমারি স্কুলের শিক্ষকরা তারা একদম একটা মাটিকে যেমন কুমার তৈরি করে, হাড়ি পাতিল ইত্যাদি ইত্যাদি তৈরি করে, পুতুল টুতুল ইত্যাদি তৈরি করে, সেই রকম একটা কাদামাটির মতো, সেই কাদামাটির মতো মানুষদেরকে তাদেরকে মনুষ্যত্ব মর্যাদা, সেই মর্যাদাপূর্ণ জীবনের কিন্তু পথ সেই দেখায়। কারিগরগুলো যদি আমি প্রশ্ন রাখি যে সেই কারিগর নিয়োগের ক্ষেত্রে মানে ওইভাবে যথাযথ প্রক্রিয়া মেনটেন করা হয় কিনা, বা ওইখানে ওই দক্ষ কারিগরদের আনা হয় কিনা, এইটা নিয়ে আপনি কি বলবেন? এটা ঠিক, এই ক্ষেত্রে নানা অনিয়ম। নিয়োগের ক্ষেত্রে সেখানে নিয়োগ বাণিজ্য হয়, দলীয়করণ হয়, দুর্নীতি হয়। সেই দলীয়করণ দুর্নীতি শুধুমাত্র শিক্ষক নিয়োগের ক্ষেত্রে না, সমস্ত ক্ষেত্রেই সেই দুর্নীতি। তাই নয়, আমাদের মানে মেধাবীরা, সর্বোচ্চ মেধাবীরা, সম্ভাব্যময়ীরা কি এই প্রাইমারি শিক্ষক হিসেবে আসেন? হতে যায় এখনো, কিন্তু আগে তো মেট্রিক পাস যারা ছিল তারাই প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার যোগ্য ছিল। এখন কিন্তু বিএ এম এ পাস করা, মাস্টার্স গ্র্যাজুয়েশন, তারা কিন্তু প্রাইমারি স্কুলের শিক্ষক হচ্ছে। চাইলে সেই প্রাইমারি স্কুলের শিক্ষক হবে তখনই, এখন শিক্ষকদের যদি একটা সর্বোচ্চ বেতন কাঠামো এবং সামাজিক যে মর্যাদা, সেই মর্যাদা যদি নিশ্চিত করেন, তাইলেই তখন সেখানে তারা যাওয়ার জন্য আগ্রহী হবে, অন্যথায় তো হবে না। জি, ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে যেতে চাই। আজকে একজন উপদেষ্টা নির্বাচন করবার ঘোষণা দিয়েছেন। উপদেষ্টা পরিষদের থেকে বা সরকারের থেকে নির্বাচন করার ঘোষণা দেওয়া, এটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। নির্বাচন তো যে কোনো নাগরিকই করতে পারে। নির্বাচনটা আমাদের দেশে আগের আরপিইউতে যেটা ছিল, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা ছিল তারা চাকুরির থেকে অবসরের 3 বছর পরে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। আর কোনো রাজনৈতিক দলে জয়েন করার, প্রাথমিক সদস্য নেওয়ার 2 বছর পরে তারা এলিজিবল হবে, নির্বাচনের জন্য যোগ্য হবে। এটা ছিল বিধান। এখন সেই বিধানটা সরকারের যে একটা অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকার নিরপেক্ষ হওয়ার কথা, সেই নিরপেক্ষ সরকারের উপদেষ্টা মণ্ডলীতে থেকে সেইটা করলে পরে এটা একটা মানুষের কাছে এটা গ্রহণযোগ্য এটা মনে হবে না। সেটা বলি যে কারণ যেই উপদেষ্টা মহোদয় এখানে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, নির্বাচন করবে পদত্যাগ করে, সেটা যদি আরও 1 বছর করে ফেব্রুয়ারি মাসে নাহিদ যখন করেছে তখনই করা দরকার ছিল। এই যে এতদিন একটা উপদেষ্টা পরিষদের থেকে সে কিন্তু কিছু কাজ তার এলাকার জন্য করতে পারে। যেমন একটা উদাহরণ, যিনি ঘোষণা দিয়েছেন তার উপজেলাতেই এই যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে বরাদ্দ, রাস্তাঘাট ইত্যাদি ইত্যাদির জন্য 2,500 কোটি টাকা তার বরাদ্দ হয়েছে একটা জেলার জন্য, কুমিল্লা জেলার জন্য। তার উপজেলা এবং তারই আরেকজন কলিগ, মানে ছাত্র আন্দোলনের নেতা, এখন নতুন এনসিপির নেতা, এই উপজেলায় সেখানেই 700-750 কোটি টাকা সেখানে বরাদ্দ হয়েছে। 400-450 কোটি টাকা সেখানে নির্বাচন করবেন না, তিনি ঢাকা 10 থেকে নির্বাচন করবেন। আমি প্রশ্নটি কেন করলাম, এই অলরেডি কিন্তু প্রশাসন পদায়ন শুরু হয়ে গিয়েছে। গতকাল রাতেও 15 জন ডিসিকে পদায়ন করা হয়েছে, বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। আমার বক্তব্য হচ্ছে, যদি মানে একজন উপদেষ্টা, তিনি তো এখনো ওই প্রক্রিয়ার মধ্যে আছেন, তিনি যেখানে মনস্থির করেছেন যে নির্বাচন করবেন, তিনি তার মন মতো প্রশাসন যদি সেখানে সাজিয়ে নেন সুবিধা নেবার জন্য, এরপরে সব সেট করবার পরে যদি তিনি পদত্যাগ করেন, তিনি কিন্তু এই সুবিধাগুলো গ্রহণ করতে পারেন কিনা, বা এইখানে অন্য যারা প্রতিদ্বন্দ্বী আছে তাদের প্রশ্ন করার সুযোগ থাকে কিনা? অবশ্যই থাকে, কারণ আমরা এটা নিয়ে বিগত শেখ হাসিনার সরকারের আমলে ৫৫ সংশোধনের পরে যেটা করলো, সেখানে এই 2011 সালে যে এমপি সিটিং থাকার পরেই সে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, তার এমপি থাকবে, এমপিশিপ থাকবে, তার মানে একাধারে 2 জন এমপি হয়ে যায়। সেটা কিন্তু আমরা বিরোধিতা করেছিলাম যে এটা ঠিক হবে না, কারণ এমপি থাকলে তার কিছু প্রোটোকল থাকে, থানার ওসি থেকে শুরু করে ইউনিয়ন থেকে শুরু করে তার প্রোটোকল দিবে, এমপির একটা প্রোটোকল থাকে, তাহলে তার এমপিশিপ আছে এবং সে এখানে প্রতিদ্বন্দ্বিতা করতেছে, কিন্তু আরেকজন করতেছে, সে সেই প্রোটোকল পাচ্ছে না। তো এই জায়গায় একটু লেভেল প্লেইং ফিল্ড, যেটা সো কল্ড লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আলোচনা আমরা শুনবো ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। এই যে লেভেল প্লেইং ফিল্ড ব্যাহত হয় কিনা, বা যে উপদেষ্টার কথা বলছিলাম, উনি আজকে ঘোষণা দিয়েছেন উনি নির্বাচন করবেন, সঙ্গে আমি এতটুকু যুক্ত করতে চাই, উনি 3-4 দিন আগে উনি বলেছিলেন যে নির্বাচন করতে অনেক টাকা পয়সার ব্যাপার, খরচ হয়, এত টাকা কোথায় পাবো, জানি না নির্বাচন করব কিনা। তার 3-4 দিন পরেই উনি নির্বাচনের ঘোষণা দিলেন। এর মধ্যে নিশ্চয়ই উনি টাকার ব্যবস্থা করেছেন, আপনি যদি একটু বিস্তারে বলতেন। যে আমরা অনেক কিছু দেখছি যে অসম্ভবকে সম্ভব করা যায়। এই 3 দিনের মধ্যে হয়তো বা ঢাকার মতো জায়গায় নির্বাচন করাটা ফান্ড ম্যানেজ হয়ে গেছে, এবং এই ফান্ড ম্যানেজ করার পদ্ধতি তো খুবই সিম্পল, আমরা দেখতে পাচ্ছি। একটা উদাহরণ দেয় যে শেখ হাসিনার বাসায় যে ভিত্ত ছিল, তার 14 বছর বা 5 বছর অ্যাটলিস্ট লেগেছে 400 কোটি টাকা বানানোর জন্য। আর এখানে দেখলাম যে মানে সেটা 4 মাসে কোনো উপদেষ্টার
পিএসটা করে ফেলছে। সো এটাই হলো তফাৎ। এমনকি এই বিভিন্ন জায়গায় ভর্তি, টেন্ডার, কাজ, হিউজ মানি ইজ অ্যান প্রবলেম। যারা একটা বলছে ওরা তো একটা কিংস পার্টির জন্য এগুলো কোনো বিষয় না। কিংস পার্টির টাকা আসে আকাশ থেকে, ঠিক আছে, ক্ষমতা আসে বিভিন্ন জায়গা থেকে, যা খুশি তাই করতে পারে। দেখতেই পাচ্ছেন নির্বাচন কমিশনে মার্কা নিয়ে, প্রতীক নিয়ে কি হলো, গেজেট সংশোধন করতে হলো পর্যন্ত। সো এটা কোনো বিষয় না। আমরা ওই বক্তব্যগুলিতে আমরা মোটেই ইয়েতে হই না, মানে চমৎকৃত হই না। কিন্তু কথা হলো যে এই যে নির্বাচন করবে, মানে যে ভাই যেটা বললেন, যদি নির্বাচন করার খায়েশে থাকতো তাহলে তারা বহুত আগে তাদের নির্বাচন করা উচিত ছিল। আমরা যদি এখন দাবি করি যে নির্বাচন করার উদ্দেশ্যে সে অনেক কাজ করেছে, এই আমি যেটা বললেন ভাই যে ভিকটিম, সরকারি কর্মকর্তা কর্মচারী, আমি তো সেটার ভিকটিম। আমি তো 3 বছরের মধ্যে নির্বাচন করতে পারছি না। তাহলে আমি ইউনিফর্মে চাকরি করে সারা জীবন আমি আমার এলাকার জন্য একটা কাজও আমি হয়তো করতে পারি নাই, ওয়ারেজ আমাকে অ্যাফেক্টেড করা হচ্ছে। তাহলে একজন উপদেষ্টা যে ক্ষমতায় থাকে সে আজকে পদত্যাগ করবে, শিডিউল ডিক্লেয়ার 7 দিন আগে সে পদত্যাগ করে সে একটা দল থেকে নির্বাচন করবে, এটা কোনো একটা হইলো না? পরস্পর বিদ্বেষের বিষয় হলো না? সো এই বিষয়গুলিকে আসলে বাংলাদেশের দুর্ভাগ্য যে এটাকে মেনে নিতে হবে। আমরা পুরো জিনিসটা দেখতে পাচ্ছি যে আসলে ওই বিল্ডিংটাও রয়ে গেছে, মানুষগুলো চেঞ্জ হয়েছে, কিন্তু কর্মকাণ্ড যেটা, এটা আবার ওই সাবেক আগের অবস্থায় ফিরতে শুরু করেছে। সুতরাং এটা মানে লোক দেখানো অনেকটা বিষয়। আমরা দেখতে পেলাম যে অ্যাটর্নি জেনারেলও সেদিন বললেন যে উনি নির্বাচন করবেন, এবং আরও বলছেন যে উনি ক্ষমতায় এই পদে থেকেও, হ্যাঁ। তো আমরা খুব বিস্মিত হই এ ধরনের মন্তব্যে, যে রাষ্ট্রীয় লাভজনক অবস্থানে থেকে, এবং অ্যাটর্নি জেনারেল কিন্তু সাংবিধানিক সরকারি সাংবিধানিক পদ। কারণ আমরা জানি না, হয়তো আমাদের জ্ঞানের প্রচণ্ড সীমাবদ্ধতা, আমরা কিছুই জানি না, একেবারে কিছুই বুঝি না, অথবা এনাদেরকে আমরা বুঝতে পারি না এনারা যা বলেন, যা ভাবেন। তো এটা দুর্ভাগ্যজনক একটা বিষয়। আসল কথা হচ্ছে কি, দেখুন আমরা গত 14 মাসে যে জিনিসটাতে আমরা দেখলাম যে আমরা আবার পুরনো বন্দোবস্তই ফিরছি। তখনই অনেক কিছু সম্ভব যদি রাজনৈতিক সমঝোতা তৈরি হয়। হ্যাঁ, আপনি দেখুন এই স্বাধীনতার পরে সরকার গঠন হয়েছে, অনেক বড় বড় সিদ্ধান্ত হয়েছে রাজনৈতিক সমঝোতার প্রেক্ষিতে। 90-এর সময় অনেক রাজনৈতিক সমঝোতার প্রেক্ষিতে অনেক কিছু বড় সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে। মানে রাজনৈতিক সমঝোতা থাকলে, তবে একটা বিষয় মানে এটাও আবার খেয়াল রাখতে হবে, যেমন কেন আজকে আপনার জুলাই সনদ, এটা গণভিত্তি গণভোটের প্রশ্ন আসছে। কারণ কি, যে মুহূর্তে নির্বাচন হয়ে যাবে পুরা চরিত্র প্রকৃতি উল্টায় যাবে। এখন সবাই কিন্তু সবার পিঠ বাঁচানোর জন্য, পিঠের চামড়া থাকবে না তো অনেকের। এই যে অপকর্ম করেছে, আপনি আন্দোলন করেছেন, জীবন দিয়েছেন, তার জন্য আপনাকে কোনোদিন ধরবে না, কিন্তু এর পরবর্তী যে আপনারা সুবিধাগুলো নিয়েছেন, অন্যায় অবিচারগুলো করেছেন, টাকা পয়সা লুটপাট করেছেন, তার জবাবদিহি করতে হবে না? এইটার প্রোটেকশনকে আপনি লিগালি কোনোদিন পাবেন? কোনোদিন তো পাবেন না। এই জন্য একটা গ্রুপ মানে এখন অস্থির যে জুলাই সনদ কি এটাকে ম্যাগনা কার্টা তৈরি করা হচ্ছে? যদি সামনের নির্বাচন স্পষ্ট বোঝা যাচ্ছে যে ক্ষমতায় যাচ্ছে বিএনপি এবং জামাত, এবং বিএনপি জামাত প্রধান স্টেক হোল্ডার, তাদের 95 থেকে 99 বা 98% সদস্য এমপি তাদের হবে। এই দুইটা দল যদি একসাথে বলে যে আমরা জুলাই সনদকে এইভাবে সাংবিধানিক ভিত্তি দিব, কিচ্ছু প্রয়োজন ছিল না। কিন্তু সেখানে সন্দেহ দেখা দিয়েছে যে কে কি করবে, আসলে কে করবে, এখন যেটা বলছে তখন সেটা করবে কিনা। এই যে পারস্পরিক যে অবিশ্বাস, অনাস্থা, সন্দেহ, এইটাই প্রচণ্ডভাবে আমাদেরকে মানে যে কোনো সাধারণ নাগরিককে মানে কষ্ট দেবে এবং ভাবিয়ে তুলবে। দেখুন আপনার 91 সালে শাহাবুদ্দিন আহমেদ পার্লামেন্টে যখন ভাষণ দিলেন, একেবারে মানে বাষ্পরুদ্ধ কণ্ঠে উনি একটা কথা বলেছিলেন যে কেউ কথা রাখেনি, যে যেটাই বলুক না, যত কথা করেছে, যত কথা আমাকে দিয়েছে যে এটা সমর্থন করবে, কিচ্ছু করে নাই। একই ঘটনা ঘটতে যাচ্ছে আবার। এই প্রফেসর ইউনূস, আল্লাহ যদি ওনাকে হায়াতে রাখে, ওনাকে একে কাঁদতে একটা বলতে হবে। এবং এই নির্বাচনের পরে ওনার অবস্থান যে দেশে কি হবে, অত্যন্ত মানে 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 অবিশ্বাসের মতো একটা ব্যাপার পরিস্থিতি হতে হবে। উনি ওনার এবং উপদেষ্টাদের অনেকের দেশত্যাগ হয়তো করতে হতে পারে। পরিস্থিতিটা এমনই। এটা কারণটাকে, বিকজ দিন শেষে ওই রাজনৈতিক সমঝোতাটা হয়নি। এটা হওয়ার কোনো লক্ষ্য নাই, আমাদের যেমন কালচারও নাই, এটা কোনো চেষ্টাও হলো না। এবং এখন এই যে রাজনৈতিক দলগুলি কেউ দেখুন নির্বাচনের আগে গণভোট চাচ্ছে, পিআর চাচ্ছে, আবার কেউ দাঁতে দাঁত কামড়ে আছে কোনো রকম নির্বাচনটা হোক, পরে দেখা যায় কি করা যায় না যায়। সো এই যে পারস্পরিক
আজকে কেন আপনার ডিসিদেরকে পরিবর্তন করতে আমরা বিশ্বাস রাখতে পারছি না? ওই ডিসি সাহেব যে আর এক জায়গায় গিয়ে একই কাজ করবে না কোনো গ্যারান্টি আছে? সুতরাং দেখুন পুরো সিস্টেম নির্বাচন করার জন্য যে পুলিশের কি হলো? পুলিশ সংস্কারে কিছু হলো? কিছুই হলো না। পুলিশ যে একদম যে ভেঙে পড়ে গেছে পুলিশ কাঠামো, এটা তো উঠে দাঁড়াতে পারলো না। তারপরে আরও অনেক বিষয় আছে, এগুলো নিয়ে আলোচনা করতে অনেক সময় লাগবে। সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী, গোয়েন্দা বাহিনীর সংস্কার গেল কোথায়? আপনি বলছিলেন রাজনৈতিক দলগুলোর সমঝোতার কথা, ঐক্যের কথা। একই সঙ্গে একটু আলোকপাত করতে চাই, জাতীয় সরকারের যে আলোচনাটি 5 আগস্টের পরপর ছিল, নতুন করে আবার কিছু গণমাধ্যমে আসছে, এই আলোচনাটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা তো বিএনপির পক্ষ থেকে জাতীয় সরকারের কথা অনেকদিন ধরে বলা হচ্ছে। আজকে যুগান্তরের রিপোর্টটা একটু আমার দৃষ্টি আকর্ষণ করেছে। আমি মানে অবাক হচ্ছে না, বিকজ আমার ধারণা জামাতে ইসলামে দীর্ঘদিন পর একটা রাজনীতি করার সুযোগ চাচ্ছে। সো তারা সরকারে ক্ষমতায় যেতে চায়। এখন যদি একক মানে সিটের ইয়াতে না পায়, তখন একমাত্র পথ খোলা হলো জাতীয় সরকার। এখন বিরোধী দলে না থেকে মন্ত্রিত্ব নিয়ে সরকারে থাকা অবশ্যই তাদের জন্য লাভজনক। সুতরাং এমন একটা বিষয় যে হতে পারে, এটাকে ফেলে দেওয়ার মতো কোনো বিষয় না। কিন্তু দুর্ভাগ্য হলো যেটা, যদি স্ট্রং বিরোধী দল না থাকে তাহলে সেই সরকার কিন্তু স্বৈরাচার হতে বাধ্য। জাতীয় সরকার হলে তো আর বিরোধী দলের সুযোগ নেই না। জাতীয় সরকার হলে জাতীয় সরকার মানে বিরোধী দল অবশ্যই থাকতে হবে, পার্লামেন্ট ডেমোক্রেটিক পার্লামেন্টে থাকতেই হবে। এবং ওই যে অন্য অনেক সুন্দর, হ্যাঁ ফরম্যাটটা কি, যারা একটা জাতীয় মানে সে মনে করেন একটা ছোট দল এক্স ভাইদের দল 2টা সিট পাইলো, তারা জাতীয় ঐক্য সরকারে গেল না, তারা ওনারা বিরোধী দল থাকবে। 2 জন হলে তাই থাকবে, 3 জন হলে, 10 জন হলে, যেটাই থাক না কেন। যারা জাতীয় ঐক্যমত্য সরকার, এটা তো একটা দলীয় আহ্বান, সর্বোচ্চ যে সিট পাবে সেই দলটা আহ্বান করবে যে আমরা এখন জাতীয় সরকার গঠন করতে চাই, আপনারা আমার সাথে আসতে চান কিনা। তো যারা রাজি হবে তারা যাবে, যারা রাজি হবে না তারা বিরোধী দল। এখন যদি 100%ই তারা সিট পেয়ে যায়, তাহলে কারণ এরকম একটি আহ্বানে কেউ কি মানে প্রত্যাখ্যান করার চেষ্টা করবে। ওই রকম একটা পরিস্থিতি হলে ওই তখন বিএনপিও আর জাতীয় ঐক্য সরকারের ডাক দিবে না জামাতকে অপোজিশন রাখার জন্য। এটা হলো বাস্তবতা, এটা বাস্তবতা। কিন্তু হয় কি, আমাদের বাংলাদেশের দেশের মানুষরা রাজনীতি করে, জোট করে, সব হলো এমপি হওয়ার স্বপ্ন সাথ দেখে সারা জীবন বাম রাজনীতি করছে, হয়তোবা শেষ জীবনে এসে অতি ডান হয়ে এমপি হয়ে গেল আর কি। তো এতে হয় কি, আসলে নীতি চরিত্রগুলো তো কিছু নাই। চরিত্র টার্গেট হচ্ছে একটা, এমপি হওয়া, ক্ষমতায় যাওয়া বা ক্ষমতার অংশীদারিত্বে যাওয়া। সো এই বিষয়গুলি যেহেতু আমাদের এখানে গণতন্ত্রের যে মৌলিক যে বিষয়গুলি, তো সবচেয়ে বড় কথা হলো যে সাধারণ মানুষের জন আকাঙ্ক্ষা, এগুলির দিকে কারো কোনো দৃষ্টি নেই। ক্ষমতায় জয় হচ্ছে একমাত্র মানে দলগুলো, রাজনৈতিক দলগুলো। এখানে সবার উপরে হলো ব্যক্তি, তার নিচে হলো দল, আর পায়ের নিচে হলো দেশ। ঠিক আছে, জি ধন্যবাদ, চমৎকার বললেন আপনি। বজলুর রশিদ ফিরোজ, আপনি যদি এই জাতীয় সরকারের সম্ভাবনা বা এই সব বিষয় নিয়ে যদি একটু আলোচনা। ধন্যবাদ। একটা যেটা বলছিলাম, ভাই শুরু করছিল, আপনিও বলছিলেন যে বাংলাদেশে একটা অস্থিরতা, আমরা অস্থির সময় পার করছি। সেই ক্ষেত্রে এই যে নির্বাচনটা, আমি বললাম যে নির্বাচনটা হবেই, অবশ্যম্ভাবী হওয়া উচিত। সেই ক্ষেত্রে এখন এই যে বলছেন, শুরুতে আপনি বলছিলেন যে গণভোট পিআর আগে না পরে, গণভোট নভেম্বরে একই দিনে। আমরা আমাদের দলের পক্ষ থেকে সেখানে বলছিলাম যে আমাদের বাংলাদেশে গণভোটের প্রয়োজন নাই। জাতীয় সংসদে সংশোধনীগুলো পাশ করবে, তারপরে রাষ্ট্রপতি স্বাক্ষরের আগে প্রয়োজন হলে গণভোট নেবে, নাহলে নেবে না। এটাই দরকার ছিল। এটা গণভোটের দরকার নেই, টাকা পয়সার অপচয় করার দরকার নেই। আর গণভোট সম্পর্কে আমাদের বাংলাদেশের মানুষ খুব একটা বেশি এই গণভোটের আশ্বস্ত না, ভরসা নাই। জিয়াউর রহমানের সময় 98% এখানে ভোট পড়ছিল হার পক্ষে, বুঝলেন, তার মানে 2% ভোট বাইরে ছিল। 88% পড়ছিল হোসেন মোহাম্মদ এরশাদের সময়। আর সব পার্টি যখন মিলে একমত হইল যে 91 সালে, তখন মাত্র 35% ভোট পড়লো। তার মানে দেখেন, মেজরিটি ভোটাররা ভোট দিতেই গেল না, গণভোটে গেল না। এবং সেই 35% ভোটের মধ্যে 30 লাখ ভোট কিন্তু না ভোট পড়েছিল। এগুলো গণভোটের অবস্থা। সেই জন্য গণভোটের প্রতি মানুষের কোনো আস্থা নাই, 1। 2 নম্বর কথা হলো যে এই গণভোট আগে পরে একই দিনে এইরকম বিতর্কের মধ্যে জড়িয়ে আসলে রাজনীতির মাঠে নিজেদের অবস্থানটা পরিষ্কার করতেছে। আর প্রতিদ্বন্দ্বিতা দেখানোর জন্য রাজনীতির মাঠে যে জামাত বিএনপিকে আক্রমণ করছে, বিএনপি জামাতকে করছে, বা এনসিপি বিএনপিকেও করছে, এই যে প্রতিদ্বন্দ্বিতা, কারণ একটা বিরাট শক্তি আওয়ামী লীগ সহ তার যে শরিক দলগুলো ছিল, 14 দল, তারা মাঠের বাইরে। শেখ হাসিনার যে 24 সালের আমিডামি নির্বাচন, এই আমিডামি নির্বাচনের যে প্রতিদ্বন্দ্বিতা, সেই প্রতিদ্বন্দ্বিতা দেখানোর জন্য কিন্তু সে আমিডামি করছিল, কিন্তু সেটা ওইভাবে করতে পারে নাই। সে দেখাইছে যে দেখেন না, আমায় যে বক্তৃতা করার পরে আমার নৌকা মার্কা হাইরে গেছে, স্বতন্ত্র পাশ করে গেছে। এখনও
এখনও মানুষ তো দেখতেছে, আপনি বলছেন যে বিএনপি হয়তো জিতবে, এখন ইলেকশন হলে, ফেয়ার ইলেকশন হলে জিতবে, তাহলে সেই জায়গায় যে জিতবে, কাজে আমি ভোট দিতে গেলেও জিতবে, না দিতে গেলেও জিতবে। মানুষের মধ্যে এই ধরনের একটা উন্নাসিকতা কাজ করতে পারে। ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য এই জন্য পরস্পর বিরোধী যে বক্তব্য, সেই বক্তব্য দিয়ে যে একটা বিরাট কিছু হচ্ছে, প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, এরকম একটা আওয়াজ, এরকম একটা পরিবেশ, সেই পরিবেশ তৈরি করার যে প্রক্রিয়া বলে আমি মনে করতেছি। 2 নম্বর হলো জাতীয় সরকার। জাতীয় সরকারটা কিন্তু 5ই আগস্টের পরেই একটা জাতীয় সরকার গঠন করার জন্য আহ্বান জানানো হয়েছিল ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে, গণ অধিকার পরিষদের নূররা, সেটা কিন্তু বিএনপি তখন এটা অ্যাকসেপ্ট করে না, জাতীয় সরকারটা। বিএনপি বলেছিল নির্বাচন দাও, নির্বাচনের পরে আমাদের যারা আন্দোলনের সহযোগী ছিল, মানে এই যুগপৎ আন্দোলনে, তাদেরকে নিয়ে আমরা জাতীয় সরকার করব। আর যেটা বলছেন সেই জাতীয় সরকার হইতে পারে, তো আমাদের এখানে তো এক্সাম্পল আছে। শেখ হাসিনা মানে যে জাতীয় পার্টিকে বিরোধী দল বানাইছে, আবার সরকারেও রাখছে, সরকারেও আছে, বিরোধী দলেও আছে, এইরকম তো আছে। তো এইরকম নজির বাংলাদেশের তো আছে উদাহরণ। কাজে সেই রকম নজির যদি আবার তৈরি করতে চায়, নজির তো ভালো না, না ভালো না, সেটাই বলছি। সেই নজির যদি আবার তারা এরকমভাবে তৈরি করতে চায়, তাহলে দেশের যে গণতন্ত্রের কথা আমরা বললাম, যে এই গণতন্ত্রের জন্য মানুষ, এই যে জাতিসংঘ বলছে 1,500, সরকার বলছে 836 জন জীবন দিল, 20,000-এর উপর আহত হলো, এই জন্য তো কিন্তু মানুষ জীবন দেয় নাই, শুধু ক্ষমতার জন্যে, ক্ষমতার ভাগাভাগির জন্য মানুষ কিন্তু জীবন দেয় নাই। তার মানে একটা গণতন্ত্র, গণতান্ত্রিক প্রথা, প্রতিষ্ঠান, আইন কানুন, বিধি বিধান এবং গণতান্ত্রিক চিন্তা চেতনা, মূল্যবোধ যাতে মানুষের মধ্যে জাগ্রত হয়, তার জন্য কিন্তু মানুষ গণ অভ্যুত্থানটা করছে। গণ অভ্যুত্থান তাহলে হইতো না। তার মানে স্বাধীনতার এই 54 বছরে, 71-এর মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধের বাইরে যে দেশ পরিচালনা করছে, এই জন্য 90 হয়েছে গণ অভ্যুত্থান। সেইটার 90-এর যে চেতনা, সেটাকে ধারণ করা নেই, পরবর্তীকালে যারা ক্ষমতায় গেছে তারা সবাই 90-এর চেতনার পরিপন্থী কাজ করছে, সেই জন্যই কিন্তু 24-এর গণ অভ্যুত্থানটা হয়েছে। তার মানে মুক্তিযুদ্ধের চেতনা যদি প্রকৃত চেতনা, যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই লক্ষ্যে যদি দেশ পরিচালিত হতো, তাইলে কিন্তু 90-এর অভ্যুত্থানও হতো না, আর 24-এর গণ অভ্যুত্থান করারও প্রয়োজন পড়তো না। সেইটা অপূরিত আছে বলেই, সেই অপূরিত আকাঙ্ক্ষা, সেইটা বাস্তবায়নের জন্যই বারে বারে মানুষ কিন্তু জীবন দিচ্ছে। তাহলে সেই জন্য ওই ধরনের জাতীয় সরকার যদি করে, সেই জাতীয় সরকার আমার মনে হয় যে খুব একটা ক্ষমতাটা আরোহণ করতে পারবে, ক্ষমতা দখল করতে পারবে, কিন্তু দেশের জন্য, জাতির জন্য, জনগণের জন্য, গণতন্ত্রের জন্য সেটা কোনো ভালো দৃষ্টান্ত হবে বলে আমার কাছে মনে হয় না। জি, ধন্যবাদ আপনাকে শামীম কামাল। আমরা বেশ কয়েকটি রাজনৈতিক কর্মসূচির মুখোমুখি দাঁড়িয়ে আছি। 11 নভেম্বর জামাতে ইসলামী সহ 8 ইসলামী সমমনা 8 দল তারা কর্মসূচি ঘোষণা করেছে এবং তারা হুঁশিয়ারি দিয়েছে যে সেদিন যদি তাদের দাবি মানা না হয়, তাহলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে। এরপরে 13 নভেম্বর একটি কর্মসূচি ক্যাম্পেইন চালাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ, এবং সেটি প্রতিহত করার ঘোষণা দিয়েছে বিএনপি। এই সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে এই অস্থিরতাটা নিয়ে আপনার ভাবনা কি? মানে কোনো শঙ্কা দেখছেন কিনা? না, আমি কোনো সংখ্যা দেখছি না। এটাকে বলে তাওয়া গরম করা রাজনীতি আর কি। হ্যাঁ, আচ্ছা, রাজনৈতিক মাঠটা একটু উত্তপ্ত রাখা, আমরা আছি, আমরা ভালোভাবে ফিরতে চাই, ক্ষমতার অংশ, এটাই একটা অংশ। এখন আপনি দেখতে হবে যে কন্টেন্টটা কি, মানে যে দিবসগুলি, যে কর্মসূচিগুলি ঘোষণা করা হচ্ছে, কন্টেন্টগুলো কি। কন্টেন্ট যদি হয় নভেম্বরের মধ্যে গণভোট, তাহলে এগুলিতে কখনোই সুবিধা করতে পারবে না। আর এখন আপনি দেখেন, আপনি সারা ঢাকা শহরের দিকে তাকিয়ে দেখেন, কারো কিন্তু ওইদিকে অ্যাটেনশন নাই, কে কি আন্দোলন করলো, কে কি দাবি করলো। আর আমাদের যে একটা অসুস্থ প্রতিযোগিতা, বিশাল, জনগণ তো ভোগান্তির শিকার হচ্ছে, জনগণ ভোগান্তির শিকার কেন্দ্র করে এমনিও হচ্ছে, অমনিও হচ্ছে। আর কিছু মানে তাদের এটা নিয়ে মানে হয় কি, মানুষ যখন কষ্টে থাকতে থাকতে, নির্যাতিত হইতে হইতে বোধ শক্তি যখন হারিয়ে ফেলে, তখন আর প্রতিবাদ করার পর্যন্ত তাদের মানসিকতা থাকে না। তা আমাদের বাংলাদেশের মানুষ, বিশেষ করে ঢাকা শহরের মানুষ, ওই রকম একটা স্টেজে চলে গেছে। ঠিক আছে, এরা ডাকছে, এরা ডাকবে, আমাকে 2 ঘন্টা এখানে থাকতে হবে, আমার অ্যাম্বুলেন্সে রুগী মরে যাবে, আমার কিছু করার নাই। সো এইটাকে মেনে নিয়েছে বাংলাদেশের মানুষ। এখন যে দাবিগুলো করছেন, এত ফাইন ফাইন জিনিস, 2 বার প্রধানমন্ত্রী থাকবে কি থাকবে না, তাতে সাধারণ মানুষের সামনে আপনার রিক্সাওয়ালার কী যায় আসে? পিআর সিস্টেম কি, ও তো কিছু বুঝেই না। তো এরকম হাজার হাজার বিষয়, যেটার জন্য বলছেন না হলে গণতন্ত্র রক্ষা করা যাবে না, দেশ বাঁচবে না, গণতন্ত্র ব্যাহত হবে, এগুলি তো বুঝেই না। মানে ওই বাবু সাহেবদের মতো অবস্থায় এমন কঠিন কঠিন আপনি সংজ্ঞা দিচ্ছেন, কিন্তু ওগুলো তারা বুঝতেই পারছে না। সুতরাং এটা নিয়ে আমি মনে করি না। এটা হচ্ছে কি আস্তে আস্তে স্কেল আপ হচ্ছে, বিকজ যত ইলেকশন আবার যখন ডিক্লেয়ার হয়ে যাবে, যে মুহূর্তে সেটেল হয়ে যাবে, তখন কিন্তু আমরা অন্যদিকে, এই জাস্ট বিএনপির যে নমিনেশন ডিক্লেয়ার হলো, তারপর দেখলেন না একটা উত্তেজনা শুরু হয়ে গেল পক্ষ বিপক্ষে। যে মুহূর্তে আপনার নির্বাচন শিডিউল ডিক্লেয়ার করা হবে, তখন দেখবেন যে পরিবেশ আরেক দিকে চলে গেছে। এখন আরেকটা মূল কারণ হচ্ছে যে ওই নির্বাচন সামনে সবার চরিত্র ফুলের মতো পবিত্র হয়ে যাবে।
এখন সবাই তো বলবে যে না ভাই আগেলে বুঝতে পারি না। আমরা শেষ পর্যায়ে চলে আসছি, ছোট্ট একটি প্রশ্ন যদি একদম ছোট করে বলতেন, এরপর আমি বজলুর রশিদ ফিরোজের কাছে যাব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়। আপনার কি মনে হয় সরকার কি কোনো দলীয় স্বার্থ বাস্তবায়ন করছে? এটা ওনারাই ভালো বলতে পারবেন, ওনারাই ভালো বলতে পারবেন। ওনারা কি কি প্রস্তাব করেছেন সরকারের কাছে, সরকার কোনটা শুনে নেই, বা অন্যরা কি প্রস্তাব করেছে যেটা শুনছে, এটা ওনারা, আমাদের সাধারণ মানুষ আমরা এটা বুঝতে পারবো না। তবে এটা ঠিক যে অন্তর্বর্তীকালীন সরকার আপনার সকল দলের সাথে তারা চেষ্টা করেছে, আমি তাদের আন্তরিকতাকে ধন্যবাদ জানাই। তবে রাজনৈতিক দলগুলির পারস্পরিক সমঝোতার প্রচণ্ড ঘাটতির কারণে এই সরকার কিন্তু সুবিধা করতে পারলো না। সুতরাং এই দায় যতটা মানে সরকারের, তার থেকে বেশি দায় হলো রাজনৈতিক দলগুলোর। ধন্যবাদ আপনাকে। বজলুর রশিদ ফিরোজ, আপনি যদি বলতেন এই যে তারেক রহমানের বক্তব্য এবং সব মিলিয়ে। না, ধন্যবাদ। যেটা বলছেন যে এই যে রাজনৈতিক দলগুলো তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলনের মাঠে কর্মসূচি পালন করবে, এটা স্বাভাবিক, যে কোনো দল করতে পারে। কিন্তু এটাকে নির্বাচনের স্বার্থে শর্তযুক্ত করাটা ঠিক হবে না বলে আমরা মনে করি। আন্দোলনের মাঠে তাদের দাবি দেওয়া নিয়ে জনগণের কাছে যেতে পারে, জনপ্রিয় করতে পারে, জনমত সেগুলো সংগঠিত করতে পারে, এটা যে কোনো রাজনৈতিক দল করতে পারে। আর যেটা বলছেন যে 11 তারিখ এবং 13 তারিখে একটা আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকা ব্লকের কর্মসূচি দিয়েছে, সেইটা দিয়েছে যে 13 তারিখে বলা হয়েছে আইসিটি আদালতের থেকে যে ওই দিন শেখ হাসিনার মামলার রায় কবে ঘোষণা হবে, না রায় ঘোষণা কবে, তারিখটা ঘোষণা করা হবে, সেই দিন একটা কর্মসূচি দিয়েছে। স্বাভাবিক, আওয়ামী লীগের মতো দল, তার তো তার কর্মী বাহিনী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী, ভোটার তারা এখানে আছে। আগামী নির্বাচনে তারা ভোটে অংশগ্রহণ করতে পারবে না বলেই এখনো পর্যন্ত প্রতীয়মান। তাহলে সেই জায়গায় তারাও তো তাদের শেষ চেষ্টাটা, শেষ অবলম্বনটা চালাবে। এগুলো নিয়ে হয় কি একটু পরিস্থিতিটা একটু উত্তপ্ত হবে, সেটা ঠিক আছে। যে আর এইটা হলো যে তারা এই কর্মসূচি ঘোষণা করলে পরে বরঞ্চ গভর্নমেন্টের জন্য সুবিধা, যে অনৈক্যটা আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেটা তাদের আবার ঐক্যবদ্ধ হবে, যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আবার তারা আসতে চাইতেছে, তাদের বিরুদ্ধে আক্রমণ করে, এটা একটা আছে। 2 নম্বর হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতাটা খানিকটা ক্ষুণ্ণ হয়েছেই ইতিমধ্যে। ইউনূস সরকার যখন এই নতুন পার্টি যেটা হলো এনসিপি, তার আশীর্বাদ, দোয়া, শুভকামনা বললো, এবং তার মানে তার পছন্দের একটা দল এটা যারা বললো, এটার মধ্য দিয়ে একটা পক্ষপাতিত্ব প্রমাণ হয়েছে। এবং ওই যে বললেন যে প্রতীক নিয়ে, শাপলা প্রতীক নিয়ে যেভাবে গেজেট পরিবর্তন করে, যেটা নাই, আমি ওষুধের দোকানে যে কেরোসিন তেল চাইলেন, ওষুধের দোকানে তো কেরোসিন তেল থাকে না, তো এখন নির্বাচন কমিশনের ওখানে প্রতীক নাই, প্রতীক বানায়া তারপরে তাদেরকে দিতে হলো। এগুলো কিন্তু গভর্নমেন্টের ইন্ডালজেন্স ছাড়া শুধুমাত্র এনসিপির দাবিতে এটা হয় না। 3 নম্বর কথা হলো যে এই নির্বাচনটা নিরপেক্ষ হবে কিনা, যেমন এই যে এখনও যে জুলাই সনদের যে বাস্তবায়নের যে সুপারিশটা ঐক্যমত্য কমিশন করেছে, ঐক্যমত্য কমিশন কার কাছে সুপারিশ করলো? ঐক্যমত্য কমিশনের প্রধান হলো প্রধান উপদেষ্টা, আবার সরকারের প্রধান উপদেষ্টা। তার মানে তার কাছেই তিনি স্বাক্ষর করেছেন, তিনিই তার কাছে আবার সুপারিশ করেছেন। এগুলোর মধ্য দিয়ে যে সুপারিশটা করেছে ঐক্যমত্য কমিশনে, আমরা ছিলাম, সেখানে যে আলোচনাগুলো হয়েছে যে নোট অফ ডিসেন্ট থাকবে, নোট অফ ডিসেন্টগুলো যার যার দল জনগণের নির্বাচনে ইস্তেহারে দেবে, জনগণ ম্যান্ডেট দিলে তারা তাদের মতো করে নোট অফ ডিসেন্টগুলো বাস্তবায়ন করবে। সেই জিনিসটা তারা রাখে না ঐক্যমত্য কমিশন। এটার মধ্য দিয়ে রাজনৈতিক দল এবং জাতির সাথে তারা কিন্তু আসলে প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে বলে আমি মনে করি। কারণ যেটা আলোচনা হয়েছে সেইটাই রাখা দরকার ছিল, যেটা ওই যে সনদে স্বাক্ষর করেছে সেখানে কিন্তু নোট অফ ডিসেন্ট উল্লেখ আছে, কিন্তু আপনি বলছেন বাস্তবায়নের সুপারিশের মধ্যে বলছেন যে না, নোট অফ ডিসেন্ট থাকবে না, গণভোটের মধ্যে নোট অফ ডিসেন্টের কথা উল্লেখ থাকবে না। এইগুলো করার মধ্য দিয়ে কিন্তু সরকারের নিরপেক্ষতা একটা প্রস্তাবিত হয়েছে। এবং এই যে গণভোট আগে হবে না পরে হবে, একদিনে হবে, এইগুলো নিয়ে যে একটা বিশেষ রাজনৈতিক দল, স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল, তারা মাঠ গরম করার যে চেষ্টা করতেছে, তো সেই জায়গায় এসে কারো কাছে মনে হতেই পারে যে হ্যাঁ, এই সরকার তাদের কাছে নথি স্বীকার করতেছে, এনসিপির কাছে নথি স্বীকার করতেছে, জামাতের কাছে নথি স্বীকার করতেছে। আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তো লন্ডন গিয়ে প্রধান উপদেষ্টা দেখা করে, তখন কিন্তু ঐক্যমত্য কমিশনের একদিনের সভা বয়কট করেছিলেন জামাত ইসলাম, হ্যাঁ, যে তাদেরকে না জানিয়ে, তাদেরকে না দিয়ে লন্ডন গিয়ে কেন বৈঠক করে। তার মানে এইটা হলো যে টানাটানি হয়েছে যে এই সরকারের ইয়েটা কতটুকু ফেভার কে নিতে পারে। সেই জন্য টানাটানি ভাবে না দেখে আমরা সরল দৃষ্টিতে দেখতে পারি কিনা যে সরকার আন্তরিকভাবে সব রাজনৈতিক দলগুলোরই কাছে যাওয়ার চেষ্টা করছে। আচ্ছা, সব রাজনৈতিক দলগুলো যদি কাছে যাওয়ার চেষ্টা করতো, তাহলে কি এই শামীম কামাল ভাইয়ের দলকে ডাকতেছে? এনসিপি নিবন্ধিত না, তাকে ডাকে নাই। নিবন্ধিত হওয়ার পরে একজন নিয়োগ যাচ্ছে, আর আমরা নির্বাচন কমিশন পর্যন্ত আগারগাঁও পৌঁছতে পারতেছে না, ঐক্যমত্য কমিশনেও তাদেরকে ডাকতেছে না। 2 নম্বর হলো যে এই যমুনাতে এই 3 পার্টির বাইরে কোন পার্টিকে ডাকতেছে? 30টা দলের সাথে তো আলোচনা করেছে, তাহলে তাদেরকে কি ডাকছে যমুনাতে?
যে একটা বিশেষ পরিস্থিতিতে সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য, এর থেকে বোঝা যায় যে এই তিনটা পার্টির মধ্যেই এই সরকারটা এখানে আছে, যে তারাই তাদের যে ফেথ সেটা ডিসাইড করবে, তাদের ভাগ্য এখানে তাদের হাতে দলগুলো তো মানে ঘুরে ফিরে এই তিন দলের সঙ্গেই আছে, থাকলেও কোন না কোনো ভাবে তিন দলের সাথে থাকলেও তাদের আবার আলাদা একটা আইডেন্টিটি আছে। তো ধন্যবাদ, আমরা এই আলোচনা অন্য একদিন করব, আজকে সময় সময় শেষ হয়ে গেছে। আমরা ধন্যবাদ জানাই শামীম কামাল আপনাকে, ধন্যবাদ জানাই বজলুর রশিদ ফিরোজ। দর্শক ধন্যবাদ জানাই আপনাদেরও এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আগামীকাল দেখা হবে একই সময় নতুন কোনো অতিথিকে নিয়ে, আলোচনা হবে নতুন বিষয়ে। সঙ্গে থাকুন।